বাজেট লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। লোকসভার দখলদারিতে আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন লোকসভার দখলদারিতে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজও ঠিক তাই, আমরা আজকের বিভিন্ন বিষয়ের মধ্যেই থাকবে, কিন্তু তার সঙ্গে আমরা জেলার প্রতিনিধিদের সঙ্গে চেষ্টা করব তাদের সঙ্গে তাদের পরিস্থিতি কোন জায়গায় আছে এবং লোকসভা নিয়ে তাদের যে যে জেলাগুলিতে এখনো পর্যন্ত, মানে এক কথায় বলতে গেলে যে কেন্দ্রে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন হয়নি, যেমন শ্রীরামপুরের দিকে যদি আমরা তাকাই, তো এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব, আরামবাগ নিয়ে আলোচনা করব। তার সাথে ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবে এবং আলোচনার সূত্র ধরে পরে বিভিন্ন আরও অনেক বিষয় সামনে চলে আসে এবং সেগুলো নিয়ে ছোট ছোট আলোচনার মধ্যে আমরা থাকব। আর সেই আলোচনার আমার সঙ্গী বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত সন্ধ্যাবেলায়। ধন্যবাদ। পণ্ডিতদা, 20 তারিখে একটা নির্বাচন, আবার 25 তারিখে একটা নির্বাচন, 20 তারিখ ধরো পঞ্চম দফার নির্বাচন। সেই পঞ্চম দফার নির্বাচন ঘিরে ধরো আজকে ধরো তোমার 15 তারিখ হয়ে গেল, আর 4টের দিন পেরোলেই 20 তারিখের নির্বাচন। তো সেই নির্বাচনের জায়গায় মানে আমরা চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত যেভাবে দেখলাম এবং কালকেও এটা নিয়ে আলোচনা করেছিলাম যে তুলনামূলকভাবে যেভাবে হয়েছে নির্বাচন, তাতে বড় কোনো ঘটনা না ঘটলেও আবার কিছু কিছু জায়গা থেকে এখন যেসব তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে ছাপ্পা বা রিঙ্গিং এর যেসব গল্পগুলো আছে সেগুলো কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সুযোগ সুবিধা যারা যেখান থেকে পেয়েছে তারা তাদের মতন করে কাজে লাগিয়েছে। এটাও যেমন মানে এই ধরনের অভিযোগও কিন্তু উঠে আসছে। কিন্তু তার মধ্যে থেকেও মোটের উপর যদি আমরা বলতে চাই তাহলে এক জায়গা থেকে একটা শান্তির বাতাবরণ অলরেডি তৈরি হয়ে আছে। আজ যদি আমি তোমাকে বলি যে আজকে দেখলাম যে ভাটপাড়ায় ওখানে মানে ব্যারাকপুরে অর্জুন সিং তার প্রচার করছিলেন এবং সেখানে তার বিরুদ্ধে একটা পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারে অনেকগুলো মরার খুলি নামানো আছে, সেই খুলির উপরে তাকে বসেছে এবং তাকে এক কথায় বলতে গেলে মার্ডারার হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে আর কি। তো এই যে দিনের পর দিন যত মানে প্রচারের এবং অপপ্রচারের যে ওয়েতে যাচ্ছে আর কি, মানে যত দিন মানে নির্বাচন এগিয়ে যাচ্ছে আর আমি সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার প্রথমেই যেটা বলার, তুমি যেটা বললে যে মরার খুলির ওপরে অর্জুন সিং এইভাবে প্রতীক হিসেবে একটা ছবি লাগানো হয়েছে তার নির্বাচনী কেন্দ্রে। তা আমার কাছে প্রশ্ন, যারা এই ছবিটা লাগিয়েছেন, যে এই যে খুন করে উনি অনেক মানুষের কে খুন করেছেন এবং তারা এখন মরার খুলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তিনি কবে করেছেন? না, সব থেকে আরেকটা আমি তোমাকে একটু এখানে এন্ট্রি করছি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় কিন্তু অর্জুন সিং বলছে তাহলে পরিস্থিতি বোঝো রাজ্যের আইন শৃঙ্খলার, আমি প্রচারে ব্যস্ত, আমি ঘুরে বেড়াচ্ছি, অথচ আমি আমার বিরুদ্ধে এত যদি অভিযোগ আমি সেখানে আসছিলাম যে তাহলে উনি এই খুনগুলো উনি কবে করেছেন? উনি তো আজ থেকে 6 মাস আগেও উনি তো তৃণমূলেই ছিলেন এবং তৃণমূলের পরে বিজেপিতে জয়েন করার পরে করেছেন না, তৃণমূলে তো থাকার সময় করেছেন না, তার আগে যখন উনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন করেছেন না, তার আগে যখন তিনি তৃণমূলে ছিলেন তখন করেছেন? এটা নিয়ে তো আজ ডিসেকশন করতে হবে, একদম এটা নিয়ে তো ছানবিন করতে হবে। কারণ হচ্ছে যে তিনি যখন দল ছেড়ে চলে যাচ্ছেন তখন তিনি হয়ে যাচ্ছেন খুনি, আর যখন তিনি দলে থাকছেন তখন তিনি খুব ভালো ছেলে, তখন তিনি হচ্ছেন একমাত্র লড়াকু মানুষ ইত্যাদি ইত্যাদি। সুতরাং যেখানেই হোক একটা কথা, এই নির্বাচন এলেই এই ধরনের
বিভিন্ন এই ধরনের প্রতীক, পোস্টার, এই ধরনের প্রতীক অপপ্রচার, প্রচার ইত্যাদি চলবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবে এই প্রচারগুলো করা হচ্ছে তাতে কিন্তু যারা করছে তাদের কিন্তু এতে খুব একটা লাভ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে যে তারা যে প্রচারগুলো করছে সেই প্রচারগুলোর এই ধরনের প্রচার আমার মনে হয় না যে আজকের দিনে মানুষ খুব একটা গ্রহণ করে। কারণ যে যে এলাকাতে কাজ করে বা যে যে এলাকাতে প্রার্থী হন সেই প্রার্থী সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা, পরিষ্কার ধারণা থাকে। এটা হতে পারে যে হয়তো অর্জুন সিং, আমরা দেখেছি যে অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে জয়েন করলেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা অর্জুন সিংকে দেখেছি যে মামলার পর মামলা দেওয়া হচ্ছে। এমনকি ভাটপাড়া পুরসভার বিভিন্ন অর্থ তছরূপের মামলাতেও তাকে জড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু সেই মামলাগুলো এখন কোথায় আমার তো এটাও জানতে হবে। কারণ তিনি তারপরে আবার সেই তৃণমূল দলে ফিরে গেছিলেন, সেই ফিরে যাওয়ার পরে সেই মামলাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে আবার তিনি যখন ফিরে এসেছেন বিজেপিতে তখন আবার সেই মামলাগুলো হয়তো তুলে করা হবে, এই ধরনের প্রচার করা হবে। সুতরাং এইখানে হচ্ছে আমি বলতে পারি যে ভারতবর্ষের গণতান্ত্রিক যে পরিকাঠামো, এই পরিকাঠামোতে আমার মনে হয়েছে যে বর্তমান বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন ধ্যান ধারণার পরিপ্রেক্ষিতে আরো কিছু পরিবর্তন আনা প্রয়োজন। একদম। কারণ হচ্ছে যে কেউ আজকে নির্বাচিত হলেন তৃণমূলের টিকিটে, তারপর দিন তিনি চলে গেলেন বিজেপিতে, কিন্তু তিনি সাধারণ মানুষের ম্যান্ডেটটা নিলেন না। তাকে তো মানুষ নির্বাচিত করেছে তৃণমূলের বিধায়ক অথবা সাংসদ হিসাবে। একদম। তিনি কি করে বিজেপিতে চলে যেতে পারেন? সাধারণ মানুষ তিনি বিজেপিতে থাকলে তাকে মানুষ নির্বাচিত নাও করতে পারত। এই যে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর যে কতগুলো, আমার যেটা মনে হয়েছে যে এখন কিন্তু সময় এসেছে যে সংশোধন করার, যে যারাই পদত্যাগ করবেন বা যারাই একটা দল থেকে আরেকটা দলে যেতে যাবেন তাকে কিন্তু তার আগে সম্পূর্ণভাবে যদি দল তাকে প্রার্থী করে তাহলে তাকে কিন্তু নতুন করে ম্যান্ডেট নিতে হবে সাধারণ মানুষের। এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে, না হলে গণতান্ত্রিক পরিকাঠামোয় এই যে বারবার একটা বিরাট বড় আঘাত। এটা তো যে জনসাধারণ যাদের ভোটে সে জিতে যাওয়া তাদের সঙ্গে এক কথায় বেইমানি করা। আমি আজকে তুমি সবথেকে এটার বড় উদাহরণ হচ্ছে যে আজকের পরিস্থিতিতে যেখানে আজকে শাসক দল তার চারিদিকে রমরমা অবস্থা, তার মধ্যে একটা উপনির্বাচনে সেখানে সাগরদিঘিতে 24,000 ভোটে বিরোধীরা তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারলো। এটা তাদের কাছে একটা বিরাট জয়। একদম। এবং একটা শাসক দলের কাছে শুধু ব্যর্থতা নয়, তাদের রীতিমতো তাদের মানে ওই এলাকাতে মানুষের আস্থা হারানোর ঘটনা। ফলে এখানে এবং তার কয়েকদিনের মধ্যেই যাকে বামেরা এবং কংগ্রেসের কর্মীরা তারা যাকে নির্বাচিত করলো তিনি আবার চলে গেলেন সরাসরি সেই শাসক দলে। এটা কি ধরনের কাণ্ড কারখানা? তিনি যেতেই পারেন, তাহলে তিনি পদত্যাগ করে যান। অথবা এই ধরনের নিয়ম হতে পারে যে দলে তিনি নির্বাচিত হবেন সেখানে অন্তত 1 বছর বা 1.5 বছর 2 বছর তাকে থাকা তার বাধ্যতামূলক। এটাও তো করতে হবে। না হলে আজকে যারা বিরোধীরা, যারা বহু কষ্টে বহু শ্রমে তাদের এই প্রার্থীকে জিতিয়ে আনতে পারলেন, তাদের আজকে মানসিকভাবে তারা শুধু আঘাতপ্রাপ্ত হলো না, এটা একটা সেই এলাকার যে মানুষ, সেই এলাকার ভোটার যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তাদের কাছে তো একটা খুব বড়, আমার মনে হয় যে একটা দুর্ভাগ্যের ঘটনা। একদম। আমি ওইটাই তোমাকে বলছিলাম যে এই যে ধরো আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে প্রার্থী পদের জন্য প্রার্থী পদের টিকিট না পেলে অন্য দল থেকে টিকিট নিয়ে যেতা। এবং আমি আমাদের এই স্টুডিওতে বসেই এক নেত্রীকে বলতে শুনেছিলাম যে আলু আর আলু বখরা এক নয়। এটা প্রমাণ করাই আমার দায়িত্ব ছিল।
আমি সেই ইন্টারভিউতে ছিলাম এবং আমার একদম পরিষ্কার মনে আছে যে তার দায়িত্ব ছিল সে নিজেকে প্রমাণ করার যে তিনি তৃণমূলের টিকিট পাননি তো কি হয়েছে, তিনি কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন এবং তিনি জিতে দেখিয়েছেন, এটা তার একটা মনোভাব ছিল এবং তার বক্তব্যের মধ্যেই ছিল মূল জায়গায় যে আলু আর আলু বোখরা এক নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার দেখেছি, যদি আমি দুর্গাপুরের কথা বলি, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও দেখেছি আমরা যে ওখান থেকে এক যিনি কংগ্রেসের এবং কংগ্রেসের হয়ে জিতে এলেন, তাকে দেখা গেল যে তিনি জেতার কিছুদিনের পরে একদম বিশ্বনাথ পারিয়াল তিনি এক সময়ে তিনি প্রথম থেকে তিনি তৃণমূল কর্মী, প্রথমে এক কথা যদি আমরা বলতে তিনি কংগ্রেস কর্মী, কংগ্রেসের পরে তৃণমূল যখন গঠন হলো এবং প্রথম থেকে দুর্গাপুরে তিনি তৃণমূলেরই নেতা একদম ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি দীর্ঘ সময় তৃণমূল ছিলেন এবং তৃণমূল নেত্রীর তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন। যে কোনো কারণেই হোক, পরবর্তী ক্ষেত্রে সেই গোষ্ঠীদ্বন্দ্বর কারণে তিনি দল ছেড়ে দিয়ে তিনি এতটাই তিনি আত্মবিশ্বাসী যে আমি যে দলেই থাকি আমি সেই এলাকা থেকে জিতে আসতে পারবো, এই যে তার মনোভাব, তিনি কিন্তু সত্যিই দলটা ছেড়ে দিলেন এবং তারপরে তিনি একজোট প্রার্থী হয়ে সেখানে জিতেও গেলেন। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আমি বলি যে আজকে এই ক্ষেত্রে তিনি বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়ে জিতেছিলেন, এখানে কিন্তু বামেদের ভোটই সব থেকে বেশি, কারণ দুর্গাপুরে বা আসানসোলে শিল্পাঞ্চলে কংগ্রেসের খুব একটা যে দেখতে পাওয়া যায় না, কংগ্রেসের খুব একটা প্রভাব কোথাও খুব একটা নেই। কংগ্রেসের কর্মী বা কংগ্রেসের নেতৃত্ব এখানে খুব শক্তিশালী নয়, ফলে প্রায় 90% বামেদের ভোটে তিনি জিতে এলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তিনি আবার সেই তার পুরনো দলে ফিরে চলে গেলেন। এইটা একটা শুধু দুর্ভাগ্য নয়, এবং এটা যারা তাকে জিতিয়ে আনলেন এটা তাদের কাছেও একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং তাদের কাছে তো একটা খুব বড় একটা লোকসান, কারণ তারা দরকার হলে তারা তাদের দলের অন্য কোনো প্রার্থীকে জিতিয়ে আনতে পারতেন যিনি দলে থাকতেন, অথচ তিনি থাকলেন না। সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতিকে সুযোগ সন্ধানী রাজনীতি বলে। আজকে অর্জুন সিং আছেন, অর্জুন সিং আজকে পরপর কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বিজেপি, তিনি হাওয়া বুঝে আছেন। এবং এটাও তিনি ঠিক যে যখন তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে তিনি জয়লাভ করলেন, তার পরবর্তী ক্ষেত্রে তাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, তার বাড়ির সামনে নিয়মিত রোজই প্রায় বোমাবাজি হতো, অনেক বেশ কিছু সমাজবিরোধী সবসময় তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতেন। এগুলো নানাভাবে এগুলো তার অভিযোগ, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কোথায় যাবেন না যাবেন তিনি এটা তার ইচ্ছে। কিন্তু এটা ঠিক যে অর্জুন সিং এক সময়কার বলা হতো সেই এলাকার বাহুবলী, তো সেই অর্জুন সিং আজকে তিনি আবার তার ভারতীয় জনতা পার্টির তিনি পতাকা ধরেছেন, সেটা তিনি ধরতে পারেন, তাতে কোনো অসুবিধে কিছু নেই। তো কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি যেমন দল বদল করার তার যেমন অধিকার আছে, কিন্তু তার যে প্রথম হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে একটা কোনো জায়গাতে কোনো নিয়ম নীতি মানা হয় না, নীতি নৈতিকতা সেখানে রাজনীতি থেকে অনেক দূরে। কারণ হচ্ছে যে আমি যে পোস্টারটা তারা লাগানোর কথা তুমি বললে, সেই পোস্টারটা লাগানোর সময় তো তাদের বিবেচনা করা উচিত ছিল যে দীর্ঘ সময় তিনি তাদের দলেই ছিলেন। না, তোমার আমি একটা বিষয় তোমাকে যখন বলছি সেটা মানে জানার আর কি, সেটা হচ্ছে যে আগে আমরা দেখেছি প্রচার মাধ্যম বা যেভাবে মানুষের কাছে পৌঁছানো যেত। আমি কয়েকদিন আগে জামুরিয়াতে একটা দেওয়াল লিখন দেখলাম, 1962 সালের দেওয়াল লিখন, এখনো পর্যন্ত সেই গাই বলদের এখনো পর্যন্ত চিহ্ন দেওয়া আছে। তো সেই প্রচার, সেই দিনের প্রচার আর আজকের এই যে চিপ, একদম এক কথায় বলতে গেলে চিপ পাবলিসিটি এটাকে বলে, মানে এর কোনো জায়গা নেই আর কি, কোথায় যাচ্ছে মানে কোন জায়গায় গিয়ে এরা পৌঁছাচ্ছে, কোথায় থামতে হবে সেটাও জানে না,
মানে কমা পূর্ণচ্ছেদ সব ভুলে গেছে এই আজকের ডেটে যারা রাজনৈতিক প্রচারক হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো এটা যে মানুষের মনে কতটা জায়গা নষ্ট করছে এদের নিজেদের জন্য, এটা এরা ঠিক ভাবতে পারে না। আমরা আলোচনায় যাব, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে আরামবাগের আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী রয়েছে। একটু ওর কাছ থেকে খোঁজ। মহেশ্বর, কেমন আছো তুমি? হ্যালো হ্যালো মহেশ্বরের সঙ্গে মনে হয় যোগাযোগ, আমি পিসিআর কে বলবো আরেকবার ওর সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ আরামবাগের যা পরিস্থিতি আর কি, ওটার মানে ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আরামবাগে যাওয়ার কথা ছিল, এবং যেভাবে আরামবাগের সেদিন মঞ্চ থেকে কল্যাণ ব্যানার্জি হ্যালো 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 মহেশ্বর, শুনতে পাচ্ছ? হ্যালো কোন রকম কোন সংযোগের ত্রুটি মনে হচ্ছে। তো এই যে অপরূপা পোদ্দারকে নামিয়ে দেওয়া, না আমি তোমাকে বলি যে অপরূপা পোদ্দার 2019-এ 1,500 ভোটে তিনি জয়লাভ করেছিলেন, এবং সেটা নিয়ে বিরোধীদের বহু অভিযোগও আছে, কাউন্টিং এর সময় অভিযোগ ইত্যাদি নানা রকমের অভিযোগ আছে। যাই হোক, জয় মানে জয়, একদম সেই জয় তিনি করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছিল, যে অপরূপা পোদ্দার যথেষ্ট সক্রিয় নন ইত্যাদি, এবং এলাকাতে তিনি না অভিযোগও উঠেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন তার যে মন্তব্য করা, টাকা পয়সা, এগুলো তো আছে। কিন্তু পরিদা আজকে যেটা স্পেশালি আমরা দেখতে পেলাম, এবং সারাদিনের মানে সকালবেলা থেকে আর কি খবরের এটা একটা খুব বড় জায়গা হয়ে আছে, এবং এই খবরটিতে যারা যোগ্য প্রার্থী যারা এই এসএসসি ছিল তারা মানে অনেকটা উচ্ছ্বাসিত তারা একটা কথাতে, সেটা হচ্ছে যে সিবিআই এমন একটা মানে তোমার এসএসসির যে সার্ভারে তারা ঢুকতে পেরেছে, এবং সেই সার্ভার থেকে তারা একটা অযোগ্য প্রার্থীদের একটা লিস্ট তারা যোগাযোগ করতে পেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মানে তোমার ধারণা কি? হ্যালো আমাদের, হ্যাঁ আমাকে মহেশ্বর বলো যে এই মুহূর্তে আরামবাগের পরিস্থিতি কি? একদম মানে আরামবাগ সেই রাজনৈতিক দলের মধ্যে একেবারে তৎপরতা দেখা যাচ্ছে। আজকে দুটো হাইতে হাই ভোল্টেজ মিটিং আরামবাগে দেখা গেল। একটা বামপন্থী নেতৃত্বে আরামবাগে একটা পদযাত্রা হয়েছে, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসুরাতে জনসভা করেছেন। এই দুই জনসভাকে ঘিরে রাজনৈতিক ভাবে আরামবাগ খুবই উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দুই দলেরই রাজনৈতিক কর্মী সমর্থক, তাদের মধ্যে ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে আবার কিন্তু একটা খবর আমরা পাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিন্তু আরামবাগ লোকসভাতে জনসভা করতে আসছে। 8ই মে উনি গোঘাটে আসবেন। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আরামবাগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল আরামবাগ লোকসভাকে একদম ভোটের পাখি চোখ করেছে। শুভসাচীরা, এই মুহূর্তে যা পরিস্থিতি, আরামবাগ লোকসভা যে কোনো মূল্যে বিজেপি এবং তৃণমূলকে চাইছে। আমি তোমার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আরামবাগ যে লোকসভা, সেই আরামবাগ লোকসভাতে বিজেপি যেমন তার নিজের জায়গায়
দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে তৃণমূলও চেষ্টা করছে, এবং কিছু কিছু জায়গা থেকে তারা নিজেদের জায়গা থেকে গ্যাপও যেমন আছে, এই গ্যাপটাকে নিয়ে সেই গ্যাপটার যে জায়গাটা সেইটাকে সিপিআইএম যে তার সংগঠন সে খুব এগিয়ে যাওয়া, এবং তারা কিন্তু খুব নতুন উন্মাদনায় এই গ্যাপটা তৈরি হওয়াতে তারা এগিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? একেবারে তাই, সিপিএম তার একেবারে স্বাভাবিক ছন্দে কিন্তু প্রচার চালাচ্ছে, এবং বিপ্লব মৈত্র সে কিন্তু ভোটেতে একটা থাপা বসানোর চেষ্টা করবে। আর এই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের কাছে খুবই চিন্তার বিষয়। যদি সংখ্যালঘু ভোট সিপিএম কাটে, তাহলে কিন্তু শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ পড়বে। কেননা সংখ্যালঘু ভোট কমলে বিজেপি কিন্তু ভোটের অঙ্কে অনেকটাই এগিয়ে যাবে। কেননা আরামবাগ লোকসভাতে যে 6টা বিধানসভা রয়েছে সেখানে সংখ্যালঘু ভোট একটা। এই ক্ষেত্রে একদিকে সিপিএম কংগ্রেস সংখ্যালঘু ভোটে থাপা করতে চাইছে, অন্যদিকে তৃণমূল সংখ্যালঘু ভোটকে ধরে রাখতে চাইছে। এই ভোট কাটাকুটির খেলায় বিজেপি কিন্তু ভোটে লাভবান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আমাকে লাস্ট একটা জিনিস তোমাকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তরজা উঠছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লাস্ট পর্যন্ত দেখা গেছে যে শাসক দল তারা বলছে যে দরকার পড়লে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা নিজেরা করে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ সম্বন্ধে, আরামবাগের একটা মাস্টার প্ল্যানের প্রয়োজন আছে, যেভাবে আরামবাগ যায়, তো সেই জায়গায় আরামবাগকে কিভাবে মানে একদম অন্যভাবে রাখা যায়, কিভাবে তার সেটা নিয়ে কি কোনো রাজনৈতিক দল কিছু বলছে? একেবারে আরামবাগ মাস্টার প্ল্যান না সফল হলে ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে না। তাই আরামবাগ মাস্টার প্ল্যান সফল করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষ তার দাবি কিন্তু তুলে ধরেছে। আরামবাগের লোকসভা ভোটে প্রচার করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, কিন্তু আরামবাগ মাস্টার প্ল্যান যদি সফল না হয় তাহলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান পাওয়া সম্ভব নয়। তাই বারে বারে বিজেপি পার্টি অরূপী দিঘার আরামবাগের বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্ল্যানের উপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এখন যে পরিস্থিতি আরামবাগে সংখ্যালঘু ভোট এবং এসসি ভোট, কারণ আরামবাগের এই দুটি সম্প্রদায়ের মধ্যে বসবাস বেশি। তাই সবই আরামবাগ মাস্টার প্ল্যানের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। ঠিক, তুমি পরিস্থিতির উপরে নজর রাখো, আমরা তোমার সঙ্গে যোগাযোগের মধ্যেই থাকবো। সামনে নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটার উপর কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আমাদের কাছে তুলে ধরো, যাতে আমরা দর্শকের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি। অসংখ্য ধন্যবাদ মহেশ্বর তোমাকে। পণ্ডিতদা, আমরা যেটার মধ্যে আলোচনা ছিলাম এটা তো একদম আমরা মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান এবং আরামবাগ মাস্টার প্ল্যানের মধ্যে আসবো, এবং সেখানে একটা নতুন তথ্য বেরিয়ে এলো, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটটা অনেকটা সিপিএম এর দিকে যাচ্ছে, যেটাতে অলরেডি তৃণমূলের কিন্তু যদি যায় তাহলে একটা ঘটনা, এবং যে পরিস্থিতি জায়গাটাতে তৈরি হচ্ছে, হ্যাঁ এটা ঘটনা যে এটা আমাদের রাজ্যের মূলত নির্বাচনের যে ফ্যালাসি গত 12-14 বছর ধরে, বিশেষ করে আমাদের যে শাসক দল, তারা সংখ্যালঘু ভোটকে তারা তাদের ভোট বলেই প্রচার করে, এবং সংখ্যালঘুরা তাকে অন্তত বিগত নির্বাচনগুলিতে প্রচণ্ডভাবে সহায়তা করেছে তাদেরকে জয়লাভ করতে, এতে কোনো সন্দেহ নেই। ফলে আরামবাগের একটা বিশাল সংখ্যক
এলাকায় সেখানে সংখ্যালঘু মানুষদের বাস, কিন্তু পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে। আমি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে 1000 টাকা এবং 1200 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা নিয়ে কিছু কিছু ভোটার, বিশেষ করে মহিলা ভোটার, কিছু সংখ্যক মহিলা ভোটার, তারা তো প্রভাবিত হবেনি, এতে কোনো সন্দেহ নেই। তবে 100% ভোটার এতে প্রভাবিত হবেন এটা ভেবে নেওয়ার কোনো কারণ একদম। নেই। কিন্তু আমরা পণ্ডিত যে বিষয়টার মধ্যে ছিল, আমরা এটা তো থাকবে, এটার উপর নজর থাকবে, এটা নিয়ে আলোচনার মধ্যেও থাকবো আমরা। কিন্তু এই যে যেটা বলছিলাম এসএসসি নিয়ে, যে ধরো অযোগ্যদের একটা লিস্ট তারা মানে ওখানে সিবিআই সেটাকে নিজেদের ইয়েতে নিতে পেরেছে, এবং সেই লিস্টে দেখা গেছে কাকে কাকে কাদের কাদের নাম্বার বেশি করে দেওয়া বাড়ানো যায়, এটা নিয়ে সেখানে তথ্য দেখো, দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই এই ব্যাপারে খুব পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে এটা একেবারেই বিচারাধীন বিষয়, এখন উচ্চ আদালতে বিচারাধীন। ফলে এটা নিয়ে তো আমরা বিশদ আলোচনা করতে পারি না। কিন্তু একটা কথা আমাকে বারবার স্মরণে রাখতে হবে যে ডিভিশন বেঞ্চ কলকাতা যে আদালতের হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চের যেটা সুপ্রিম কোর্টই গঠন করে দিয়েছিল, সেই ডিভিশন বেঞ্চের যে রায়, এই রায় আমার মনে হয়েছে যে এই রায় এতটাই স্বচ্ছ, এবং এই রায় নিয়ে দীর্ঘ সময় টালবাহানা করেছেন সরকারি আধিকারিক, সরকারি যারা আইনজীবী তারা, এবং বহু সময় তারা এটার পার করেছেন। আমরা এই আলোচনার মধ্যে থাকবো। আমাদের সঙ্গে ঝাড়গ্রামের প্রতিনিধি তন্ময় নন্দী রয়েছে। তন্ময় শুনতে পাচ্ছ? তন্ময় শুনতে পাচ্ছ? হ্যালো, তন্ময় শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, তন্ময়ের সঙ্গে কোনো রকম আমি পিসিআর কে বলবো একটু যোগাযোগ করার জন্য। তন্ময় আমাদের ঝাড়গ্রামের প্রতিনিধি। হ্যাঁ পণ্ডিতা, যে জায়গায় তুমি ছিলে সেখানে কিন্তু বারবার যখন বলা হয়েছিল যে যারা অযোগ্য তাদের তালিকাটা আদালতে পেশ করার জন্য, কিন্তু কলকাতা হাইকোর্টে সেই তালিকা পেশ করতে পারেনি রাজ্য সরকার এবং এসএসসি, এবং পরবর্তী ক্ষেত্রে তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছিল যখন কলকাতা হাইকোর্ট যখন সরাসরি অর্ডার রায় দিয়েছিল যে প্রয়োজনে যে কোনো আধিকারিককে তদন্তের স্বার্থে তাদেরকে ডাকতে পারবে সিবিআই, এবং হেফাজতেও নিতে পারবে। এই রায়টা পরেই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্ট আপাতত 2 মাসের জন্য সেই অনেকগুলো সেই রায় তারা বহাল রেখেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছুটা স্বস্তির জায়গাতে দিয়ে করে রেখেছে। কিন্তু 2 মাস পরে তো তাদেরকে জবাবদিহি করতে হবে একদম। এবং তখনও কিন্তু এখন তারা বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের তালিকা প্রস্তুত করতে পারবো, কিন্তু তারা তখন কেন করলো না, এটা একটা রহস্য। এবং পরবর্তী ক্ষেত্রে তারা যে তালিকা দিচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা আবার যে সেই তালিকা সরাসরি হচ্ছে সিবিআই যে তালিকা তৈরি করেছিল সেই তালিকারই একেবারে সেই তালিকাই তারা ওখানে পেশ করছে। এবং তাদের কিন্তু মূলত যেটা এত বড়
মামলা, তার মূলত একটাই সেখানে মূল যেটা ঘটনা সেটা যে তারা কিন্তু এসএসসি শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেখানে অবৈধ নিয়োগ হয়েছে। একদম এই অবৈধ নিয়োগ প্রথম এই অবৈধ নিয়োগ সেটা রুখতে রাজ্য সরকার অনেক রকমের ছলচাতুরির আশ্রয় নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেখানে সুপার নিউমারি পোস্ট তৈরি করার কথা বলা হয়েছিল এবং আদালত কিন্তু এটাও জানতে চেয়েছে যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হলো কেন, কিসের স্বার্থে তৈরি করা হলো ইত্যাদি ইত্যাদি। এগুলো সবাই জানে, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। কিন্তু আজকে তুমি যেটা বললে যে একটা সার্ভার থেকে একটা ইমেল পাওয়া গেছে, সেই ইমেল থেকে যে তথ্য উদ্ধার করা হয়েছে সেখানে এক ভদ্রলোকের নাম পাওয়া গেছে যিনি ওই নাইসার সঙ্গে যোগাযোগ তিনি রাখতেন এবং এসএসসির সঙ্গেও তিনি যোগাযোগ রাখতেন। সেইখানে সরাসরি যাদের অবৈধ নিয়োগ হয়েছে তার সম্পর্কে কিছু তথ্য আছে বলে সিবিআই জানাচ্ছে। ফলে মামলাতে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে এখন সেই মামলা, এবং সে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তারা সেই তথ্য তারা দেবে। কিন্তু আজকে রাজ্য সরকার স্বীকার করুক আর না করুক, এবং এসএসসির যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ, এবং কেউ স্বীকার করুক আর না করুক এই নিয়োগ নিয়ে যে একটা কিছু ঘটনা ঘটেছে এবং সেটা সম্পূর্ণভাবে অনৈতিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার আরেকটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে যে তোমার মালা রায় এবং হাজি নুরুলেরও বিরুদ্ধে তাদের বিজেপিও আজকে এটাকে নিয়ে কমিশন প্রার্থীপদ বাতিলের জন্য, এবং আবার আরেকটা জায়গা থেকে সায়নী ঘোষেরও ক্ষেত্রেও প্রার্থীপদ বাতিলের, কারণ তার আর্থিক বছরের যে নথি দেওয়া হয়েছে সেটা মানে একই বছরে দু রকমের নথির তথ্য উঠে আসছে। তো এই যে জায়গায় দাঁড়িয়ে, এবং এই যে ধরো সামনে নির্বাচন, তো তার আগে যেভাবে দেবতনু জায়গায়, দেবাশিস ধরের জায়গায় দেবতনু বাবু এলেন, এই মুহূর্তে কিভাবে কি হবে, এই জটিলতার জায়গা কিন্তু তৈরি হয়ে আছে। না, এটা তাদের অবশ্যই এটা তাদের দাবি এবং আবেদন একদম, এবং এই আবেদনে যে নির্বাচন কমিশন সাড়া দেবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, কারণ সেটা আইন অনুযায়ী যা হওয়ার সেটাই হবে। এবং নির্বাচন কমিশনের প্রার্থীদের সম্পর্কে যে আইনগুলো আছে সেই আইন যদি তারা ভেঙে থাকেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু শোনা যায়নি। কিন্তু যেটাই হোক, আজকে বিজেপির পক্ষ থেকে এই যে দাবিগুলো করা হচ্ছে, এই আবেদনগুলো যে করা হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় যে যারা প্রার্থী তাদের ওপরে তো একটা মানসিক চাপ তো পড়বেই, কারণ তাদের একটা অনিশ্চিততার মধ্যে রইল যে নির্বাচন কমিশন এরপর কি সিদ্ধান্ত নেয় সেটা তাদের জানাতে হবে। ফলে কিছু না কিছু চাপ তো থাকছেই। সেই দিক থেকে গিয়ে দেখতে গেলে সব্যসাচী, আমার মনে হয় যে এই 2024-এর যে নির্বাচন, বিশেষ করে এই রাজ্যের নির্বাচনের কথা আমি বলছি, এত ঘটনাবহুল নির্বাচন ইতিপূর্বে আমরা দেখিনি কখনো। আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম ব্যারাকপুরের যে ঘটনা আর কি, অর্জুন সিং এর, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পল্লব আছে, আমরা একটু পল্লবের সঙ্গে কথা বলে নেব যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্যারাকপুর কোন জায়গায় দাঁড়িয়েছে এবারের নির্বাচনের উত্তাপ। পল্লব শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। পল্লব, কি আজকে দেখলাম যে ব্যারাকপুর একদম সরগরম, অর্জুন সিং এর বিরুদ্ধে যে ধরনের পোস্টার পড়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি নিজেও বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা কতটা ভালো, যেটা যে বোঝাই যাচ্ছে যে যেখানে তিনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন বাইরে, এবং দলে থাকলে গুড বয় আর দল থেকে বেরিয়ে গেলেই ব্যাড বয়, এই ধরনের মন্তব্য কিন্তু করেছেন। কি মনে হচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ব্যারাকপুর?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্টের জনসমাগমে ব্যারাকপুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বক্তব্য পরিষ্কার হয়েছে যে বিজেপির প্রসঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিজেপিকে হতে পারে যে জনবিরোধী যে কথাবার্তা অর্জুন সিংকে হেটো করার জন্য সেই কথাগুলো কিন্তু প্রকাশ্যে উঠে আসে। আমাকে পল্লব আরেকটা জায়গা বলো, সেটা হচ্ছে যে অর্জুন সিং আজকে এমনও বলেছে যে সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বা এরা যখন তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষ থেকে যেসব মিটিং গুলো হচ্ছে সেখানে লোকজন খুব একটা দাঁড় থাকছেন না, এবং এটা নিয়ে তিনি কটাক্ষও করেছেন। দেখুন, একটা কথা বলে প্রথমে জানিয়ে রাখি, ব্যারাকপুর লোকসভার যে বিধানসভাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ হবে, এবারে সব থেকে বেশি নজর দুই পক্ষেরই, সেটা হচ্ছে আমডাঙ্গা বিধানসভায় কিন্তু যে সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোটের দিকে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুতরফেরই নজর রয়েছে। কারণ তৃণমূলের ভোট ব্যাংক ধরে রাখতে গেলে আমডাঙ্গা বিধানসভা জিততে হবে পার্থভূমিককে, অপরদিকে যদি অর্জুন সিংকে জিততে হয় তাহলে কিন্তু আমডাঙ্গা বিধানসভা থেকে মানে ভালো মার্জিনের যদি জয় না আসেও তাহলেও কিন্তু মার্জিন কিন্তু সমান্তরাল রাখতে হবে সেই আমডাঙ্গা বিধানসভা থেকে। কিন্তু আমডাঙ্গা বিধানসভায় 60% সংখ্যালঘু ভোটার এই আমডাঙ্গা বিধানসভায়। অসংখ্য ধন্যবাদ পল্লব, তোমার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। তুমি তো শুনলে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, এবং মানে এক কথায় বলতে গেলে উত্তাপ কিন্তু প্রখর, এক কথায়, কারণ ভাটপাড়া যেহেতু একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু প্রত্যেকটা নির্বাচনই সেখানে খুব উত্তাপের মধ্যে দিয়ে যায়, ফলে সেখানে এবং প্রত্যেকটা বুথই কিন্তু সেখানে বলা যায় যে খুব বিশেষ নির্বাচন কমিশনের পক্ষে মাথা ব্যথার জায়গা সেখানে, ফলে এবং স্পর্শকাতর বুথের সংখ্যাই সেখানে বেশি, এবং এই স্পর্শকাতর বুথ হচ্ছে এই ব্যারাকপুর যে শিল্পাঞ্চল, সেখানে 70 থেকে 80% হচ্ছে স্পর্শকাতর। আমরা একটু আমাদের ঝাড়গ্রামের ঝালদার প্রতিনিধি নয়ন রয়েছে, একটু নয়নের কাছে খবর নিয়ে দিই। নয়ন, শুনতে পাচ্ছ? নয়ন, কি পরিস্থিতি তোমার ঝালদার প্রচার কোন জায়গায় গেছে? দেখো শুভজিৎ, জানিয়ে রাখি আর হাতে গোনা 10 দিন করে পুরুলিয়ার আগামী 25শে মে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রের ভোট। আর এই ভোট যত আমি পিসিআর কে বলবো যে নয়নের সঙ্গে ও যেটা বলছে সেটা ঠিক পরিষ্কার আসছে না, তুমি যদি ঠিক হয় এটা আমাকে করে ফ্রেশ করে পাঠাও। হ্যাঁ পণ্ডিতা, যে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, যে সেটা হচ্ছে যে পরিস্থিতির মধ্যে তুমি যেটা বলছিলে, যে সব বেশিরভাগ বুথই সেখানে স্পর্শকাতর বুথ, এবং আমরা জানি যে ভাটপাড়া যে বিশাল এলাকা, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে এলাকা এবং সেখানে যে বিধানসভা এলাকাগুলো প্রত্যেকটি প্রায় হচ্ছে স্পর্শকাতর, শুধু না জনবহুল, এবং দুষ্কৃতীদের সেখানে দৌরাত্ম্য। আমরা জানি যে বিভিন্নভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে কিন্তু প্রত্যেক দিনই প্রায় শিরোনামে থাকে প্রত্যেকটা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম, এবং কিছুদিন আগেও আমরা সেখানে দেখেছি খুব সেখানে খুনের ঘটনা দেখতে পেয়েছি। ফলে এখানে যে মানে রীতিমতো
সব সময় একদিকে যেমন পুলিশের মাথা ব্যথার কারণ, অন্যদিকে রাজনৈতিক দল যারা সেখানে রাজনীতি করেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হয় যে কখন তাদের ওপরে না রীতিমতো আক্রমণ নেমে আসে। কারণ সমাজবিরোধীরা সেখানে এতটাই সক্রিয়, বিশেষ করে টিটাগড়, ব্যারাকপুর শহর ইত্যাদি এলাকায় কিন্তু সমাজ, ভাটপাড়া, এই অঞ্চলগুলোতে সমাজ বিরোধীদের অত্যন্ত রমরমা। ফলে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে করানো সম্ভব হয়। না, এই যে ধরো উত্তাপ, মানে আমরা যেটা দেখলাম আর কি, বা কথাতে যেটা পল্লবের কাছ থেকে বুঝছিলাম যে ওখানে একটা রাজনৈতিক উত্তাপ কিন্তু মানে অন্যান্য জায়গা থেকে ব্যাপারটা এবং একটা বরাবরই থাকেই। হ্যাঁ, তো সেই জায়গায় থেকে মানে নির্বাচন কমিশনের কাছে তো এটা বড় চ্যালেঞ্জ, একদম পরিষ্কার। এখানে কোনো কারণ অন্য জায়গাগুলো যেভাবে ও শান্তিপূর্ণভাবে পার করে এসছে, ভাটপাড়া বা এই জায়গাগুলোকেও তাকে সেই চিন্তা ভাবনা নিয়ে পার করতে হবে। না, এবারে ব্যারাকপুরের নির্বাচন খুব বিশেষত্বটা হচ্ছে, মানে গুরুত্বটা অন্য। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে দল ছেড়ে তিনি অন্য দলের প্রার্থী হয়েছেন অর্জুন সিং। দ্বিতীয়ত হচ্ছে যে পার্থ ভৌমিক, যিনি তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তিনি তার বন্ধু, তিনি একসময় তার বন্ধু, একদম এক সময়কার বন্ধু, এবং তিনি বলা যায় যে তিনি অভিষেক ব্যানার্জির খুব কাছের, এটা বলা উচিত যে খুব, হ্যাঁ, অভিষেক ব্যানার্জির কাছের মানুষ, এবং অভিষেক ব্যানার্জিরই মানুষ তিনি, অভিষেক ব্যানার্জিরই লোক, এইভাবে বলা যেতে পারে। ফলে লড়াইটা কিন্তু অর্জুন সিং এর কাছে খুব সহজ হবে না। তবে মূল লড়াইটা অবশ্যই তার পুরনো দল ভার্সেস নতুন দল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অর্জুন সিং হচ্ছেন অত্যন্ত লড়াকু একজন মানুষ, এবং বরাবরই অর্জুন সিং চ্যালেঞ্জ। অর্জুন সিং এর ইতিপূর্বেও বিজেপিতে থাকার সময়ে তিনি যেভাবে তিনি জয়লাভ করেছিলেন, এটাও কিন্তু মোটামুটি ব্যারাকপুরে বিজেপির জয়টা তখন কিন্তু একটা ইতিহাস হয়েছিল। ফলে তারপরে আবার যে কোনো কারণে তিনি পুরনো দলে ফিরে যান, আবার তিনি ফিরে আসেন বিজেপিতে, এবং এবারে বিজেপিতে আসার পরে তার কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি বড়। কারণ এবং শাসক দলের কাছেও খুব বড় চ্যালেঞ্জ, কারণ দল ছেড়ে তিনি যেভাবে সেখানে অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন প্রার্থীর সঙ্গে তার লড়াই, ফলে অভিষেক ব্যানার্জিরও একটা দায়িত্ব সেখানে থাকছে। ফলে দলকে সেখানে কিন্তু খুব বিশেষভাবে নজর দিতে হচ্ছে, এবং দল সেখানে নজর দিচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজে সেখানে বারবার আসছেন, নজর দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে অত্যন্ত নজর রাখছেন সব সময়। মানে এই লড়াইটা এক কথায় বলতে গেলে ব্যক্তিগত লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে। একদমই পুরোপুরি কিছু কেন্দ্র যেন ব্যক্তিগত লড়াইয়ের জায়গায় এসেছে, ব্যক্তিগত লড়াইয়ের জায়গায়। এবং একটা জিনিস দেখবে তুমি, যে অন্যান্য যারা সেখানে প্রার্থী দিয়েছে, বিশেষ করে সিপিআইএম, সেখানে এক সময় তড়িৎ পোদ্দার তিনি ছিলেন, এই শিল্পাঞ্চল এলাকায় তিনি ছিলেন অবিসম্বাদী নেতা, এবং এখনও তিনি অশীতিপর বৃদ্ধ হলেও এখনও দলমত নির্বিশেষে সবাই তার কাছে যান তার আশীর্বাদ নিতে প্রচার শুরু করার আগে। এবং আমরা দেখেছি যে অর্জুন সিংও তিনিও গেছেন সেখানে। এই গোটা এলাকাটা যে, এবং আমরা এই টিটাগড় থেকে ভাটপাড়া, এই যে এলাকাগুলো, ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে আরম্ভ করে কামারহাটি ইত্যাদি যে এলাকাগুলো, এগুলো এলাকা সব সময়ই হচ্ছে শ্রমিক অধ্যুষিত এলাকা, এবং সেগুলো বরাবরই হচ্ছে সেগুলো সমাজ বিরোধীদের অবাধ বিচরণ ক্ষেত্র। আমরা দেখেছি যে সমাজ বিরোধীরা সেখানে দৌরাত্ম্য, এবং এই সমাজ বিরোধীদের নিজেদের মধ্যে বিরোধের ফলে নিজেদের মধ্যে গ্যাং ওয়ার যেটাকে বলে,
সে গ্যাংওয়ারের বলি আমরা কিছুদিন আগেও দেখেছি ব্যারাকপুরে। একদম একদম দাদা, আমাদের আমরা এই আলোচনার মধ্যে তো থাকবো, আলোচনা চলবে, কিন্তু আজকের সময়ে আমাদের কাছে এই মুহূর্তে একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছি। দর্শক বন্ধুদের বলি, আমরা আবার আগামীকাল আপনাদের সামনে আসব নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কি পরিস্থিতি আছে, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি আছে না আছে, এবং কোন জেলায় কি হচ্ছে, আমাদের জেলার প্রতিনিধিদের সঙ্গে আপনারা তাদের মন্তব্য আপনাদের কাছে শোনাবো। কিন্তু আজকের সময় যেহেতু শেষ হয়ে গেছে, তাই একদম আর কিছু বলার নেই। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।